আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। জীবন মৃত্যু সন্নিক্ষণে হাদি, সিঙ্গাপুরেই অপারেশন। হাদির মৃত্যু হলে দেশ অচল করা হবে ইনকলাব মঞ্চের হুঁশিয়ারি। রাজনীতি না বদলালে জনগণের ভাগ্য বদলাবে না বলল মাহমুদুর রহমান মান্না। জনগণ নির্বাচনমুখী হলে কেউ আটকে রাখতে পারবে না বলল স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আলটিমেটাম ডাকসু নেতার। জুলাই ঐক্যের সংবাদ সম্মেলন, জুলাই যোদ্ধাদের চরমপন্থী বলা ভারতের চরমপন্থার বহিঃপ্রকাশ। ওয়াজ মাহফিলে বিধিনিষেধ, ইসি ধর্মীয় স্বাধীনতার উপর হস্তক্ষেপ করেছে বলল ইসলামী আন্দোলন। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। জীবন মৃত্যু সন্নিক্ষণে হাদি, সিঙ্গাপুরেই অপারেশন। হাদির মৃত্যু হলে দেশ অচল করা হবে ইনকলাব মঞ্চের হুঁশিয়ারি। জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ ভাগের অকুতভয় যোদ্ধা ও ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জীবন মৃত্যু সন্নিক্ষণে রয়েছে। সিঙ্গাপুর থেকে সবশেষ পাওয়া তথ্যে জানা গেছে, হাদির ব্রেনের জটিল এক অপারেশনের প্রস্তুতি নিচ্ছে ডাক্তাররা। ব্রেন স্টেমে যেখানে গুলির একটি অংশ আটকে আছে, সেটি বের করার জন্যই এই অপারেশনের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে। ওসমান হাদির পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরে অপারেশন করার অনুমতি দেওয়া হয়েছে। সিঙ্গাপুরে হাদির সঙ্গে রয়েছে তার দুই ভাই। তার পরিবারের আরেক সদস্য আজ রাতেই সিঙ্গাপুর রওনা হবেন বলে জানা গেছে। এক্ষেত্রে তার মৃত্যু হলে খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান এবং পুরো দেশকে অচল করার হুঁশিয়ারি দিয়েছে ইনকলাব মঞ্চ। বৃহস্পতিবার বিকেলের দিকে ইনকলাব মঞ্চের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই হুঁশিয়ারি দেয় ইনকলাব মঞ্চ। ফেসবুকের পোস্টে বলা হয়, ওসমান হাদি এখন জীবন মৃত্যু সন্নিক্ষণে দাঁড়িয়ে আছে। পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরেই অপারেশন করাবার অনুমতি দেওয়া হয়েছে। আপনারা দোয়া করুন, আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়েবা নসিব করেন। আর ওসমান হাদি যদি রবের ডাকে সাড়া দিয়ে শহীদদের কাতারে সামিল হয়, সেক্ষেত্রে পুরো বাংলাদেশের স্বাধীনতাকামী মুসলিম জনতাকে সার্বভৌমত্ব নিশ্চিতকরণে শাহবাগে জড়ো হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। পোস্টে আরো বলা হয়, খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করব এবং পুরো বাংলাদেশকে অচল করে দেওয়া হবে। খুনি যদি ভারতে পালিয়ে যায়, সেক্ষেত্রে ভারত সরকারের সাথে আলোচনা করে যে কোনো মূল্যে তাকে গ্রেপ্তার পূর্বক ফেরত আনতে হবে। রাজনীতি না বদলালে জনগণের ভাগ্য বদলাবে না বলল মাহমুদুর রহমান মান্না। রাজনীতির মৌলিক ধারা পরিবর্তন ছাড়া দেশের সাধারণ মানুষের জীবন মান ও ভাগ্যের কোনো টেকসই পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, আইন শৃঙ্খলা ও আংশিক সংস্কার নয়, জনগণের বাস্তব চাহিদাকে রাষ্ট্রীয় সিদ্ধান্তে রূপান্তর করতে না পারলে জনগণের দুর্ভোগ একই জায়গায় থেকে যাবে। মাহমুদুর রহমান মান্না বলেন, প্রবাসীদের নিয়ে রাষ্ট্রের আন্তরিকতার বড় অভাব রয়েছে। শুধু এই সরকার নয়, অতীতেও কোন সরকারি মানব পাচার ও অনিরাপদ অভিবাসনকে মানবিক দৃষ্টিতে সমাধানের চেষ্টা করেনি। লিবিয়ায় বন্দী বাংলাদেশিদের প্রসঙ্গে তিনি বলেন, এর আগেও সৌদি আরব সহ বিভিন্ন দেশে বাংলাদেশিরা আটক হয়েছে, কিন্তু কার্যকর কূটনৈতিক উদ্যোগ বা ম্যাজিক্যাল সমাধান দেওয়া যায়নি। আন্তর্জাতিক অঙ্গনে সম্মান থাকলে অনেক কিছু করা সম্ভব, এমন আশ্বাস বহুবার শোনা গেলেও বাস্তবে তার প্রতিফলন হয়নি। প্রায় এক বছর ধরে এই ধরনের কোনো কার্যকর উদ্যোগ চোখে পড়েনি বলে অভিযোগ করেন তিনি। আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে মান্না বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া দেশ বর্তমান সংকট থেকে বের হতে পারবে না। যদিও নির্বাচন ব্যবস্থার উপর মানুষের আস্থা অনেকটাই কমে গেছে, তবুও নির্বাচনই একমাত্র পথ। নির্বাচন কমিশন একা নির্বাচন করতে পারবে না। প্রশাসন, পুলিশ ও মাঠ পর্যায়ে কর্মকর্তারা সরকারের নির্দেশ ছাড়া কার্যত কাজ করতে পারে না, এটাই বাস্তবতা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের উদাহরণ দিয়ে তিনি বলেন, তখন নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বাস্তবে প্রশাসনের ইচ্ছার উপর নির্ভরশীল ছিল। ভোটকে পরিবর্তনের গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে উল্লেখ করে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, যেমন ভাবে আন্দোলনের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জয় পাওয়া যায়, তেমনি সচেতন ভোটের মাধ্যমেও একটি গুণগত ও জনবান্ধব সরকার গঠন সম্ভব। তবে তিনি সতর্ক করে বলেন, একটি মাত্র ইস্যুতে আবেগী হয়ে ভোট দেওয়ার প্রবণতা ক্ষতিকর। অতীতের কর্মকাণ্ড, বর্তমান অবস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছু বিচার করে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে। জনগণ নির্বাচনমুখী হলে কেউ আটকে রাখতে পারবে না বলল স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে, তখন কেউ বাধা দিয়ে নির্বাচন আটকে রাখতে পারবে না। নির্বাচন ভালোভাবেই হয়ে যাবে। বৃহস্পতিবার বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার 5টি বিদ্যালয়ের নতুন ভবন এবং ভবন ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের ভিত্তি প্রস্তুত স্থাপন শেষে রাজদিয়া আব্দুল জব্বার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন। এ সময় তিনি বলেন, রাজনৈতিক দলগুলো যদি প্রতিযোগিতায় লিপ্ত না হয়ে সহাবস্থানে থাকে তাহলে দেশ ও জনগণের জন্য ভালো হবে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা গণমাধ্যম কর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি দেশের জনগণকে উদ্বুদ্ধ করার আহ্বান জানান। এদিকে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় ওই ঘটনার মূল হোতা গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, মূল আসামি গ্রেপ্তার হয়নি সত্যি, তবে তার সহযোগী যারা ছিল তারা গ্রেপ্তার হয়েছে। স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আলটিমেটাম ডাকসু নেতার। স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে আলটিমেটাম দিয়েছে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই আলটিমেটাম দেন তিনি। বিবৃতিতে মুসাদ্দিক আলী বলেন, ডাকসুর পক্ষ থেকে আমাদের দাবি ছিল 48 ঘন্টার মধ্যে লীগের সব সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে হবে এবং অবৈধ অস্ত্র উদ্ধারের দেশব্যাপী চিরুনি অভিযান শুরু করতে হবে। চিরুনি অভিযানে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, চিরুনি অভিযান কিছুটা অসন্তোষজনক বলা যায়, কারণ অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 এর আওতায় গত 3 দিনে সারা দেশে গ্রেপ্তার হয়েছে 4360 জন। এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক পদক্ষেপ, কিন্তু কোনো নিরপরাধ নাগরিককে হয়রানিমূলক গ্রেপ্তার করা যাবে না। কেবল প্রকৃত সন্ত্রাসী ও অপরাধীদেরকেই গ্রেপ্তার করতে হবে। তবে চলমান পরিস্থিতিতে এই গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার এখনো আশানুরূপ নয় উল্লেখ করে ডাকসু নেতা বলেন, কারণ বহু লীগের সন্ত্রাসীরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়নি। এদের হাতে কোনো অপরাধ, জঙ্গি মিছিল, অগ্নি সন্ত্রাস ইত্যাদি সংগঠিত হলে এর সম্পূর্ণ দায়ভার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমকেই বহন করতে হবে। মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ আক্ষেপের সুরে বলেন, আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করছি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক পরিশ্রম করে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে, আর সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তি, রাজনৈতিক নেতাদের সুপারিশ, টাকা পয়সার লেনদেন ইত্যাদির মাধ্যমে সন্ত্রাসীদের জামিন দেওয়া হয়। গ্রেপ্তারকৃত লীগের সন্ত্রাসীদের লাগাতার জামিন দেওয়া যদি অব্যাহত থাকে তাহলে এর দায়ভার সম্পূর্ণভাবে আইন উপদেষ্টা আসিফ নজরুলকেই বহন করতে হবে বলেও সতর্ক বার্তা দেন তিনি। ওসমান হাদি ইস্যুতে মুসাদ্দিক আলী বলেন, ওসমান হাদির উপর সংঘটিত হত্যার চেষ্টার ঘটনায় মূল অভিযুক্তদের সহযোগীদের গ্রেপ্তার করা হলেও মূল শুটার ফয়সালকে গ্রেপ্তারে কোনো দৃশ্যমান উদ্যোগ এখনো দেখা যাচ্ছে না। একই সঙ্গে হাসিনা সহ অন্যান্য খুনিদের দেশে ফিরিয়ে আনা নিয়েও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। পররাষ্ট্র উপদেষ্টার বিষয়ে তিনি বলেন, গত কয়েকদিনে পররাষ্ট্র উপদেষ্টার কিছু বক্তব্য দৃঢ় মনে হলেও খুনিদের ফিরিয়ে আনার বাস্তব উদ্যোগ না নিলে এইসব বক্তব্য ফাঁকা বুলি ছাড়া আর কিছুই নয়। তাই পররাষ্ট্র উপদেষ্টাকে খুনি হাসিনা সহ সব কসাইদেরকে দ্রুত ফিরিয়ে আনার বাস্তব ও কার্যকর উদ্যোগ নিতে হবে। আর ভারতের প্রশাসন যদি এইসব খুনিদের ফিরিয়ে দিতে অস্বীকার করে তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে পররাষ্ট্র উপদেষ্টাকে। জুলাই ঐক্যের সংবাদ সম্মেলন। জুলাই যোদ্ধাদের চরমপন্থী বলা ভারতের চরমপন্থার বহিঃপ্রকাশ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক বক্তব্যে জুলাই ঐক্যের আন্দোলনকে চরমপন্থী গোষ্ঠীর আন্দোলন হিসেবে আখ্যা দেওয়াকে ভারতের চরমপন্থার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছে জুলাই ঐক্য। সংগঠনটি বলছে, এটি কেবল কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন নয়, বরং বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ও ডাকসুর সমাজ সেবার সম্পাদক এবি জুবায়ের। তিনি বলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জুলাই ঐক্যের শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনকে চরমপন্থী গোষ্ঠীর আন্দোলন হিসেবে আখ্যা দেওয়া হয়েছে, যা ভারতের রাজনৈতিক ও নৈতিক দেউলিয়াত্বের প্রমাণ। জুলাইয়ের চেতনা ধারণকারী শতাধিক সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক মৌজা মনে করে এটি পররাষ্ট্র নীতির সীমা লঙ্ঘন এবং গণতন্ত্র ও মানবাধিকারের বিরুদ্ধে অবস্থান। এবি জুবায়েরের অভিযোগ, বাংলাদেশে গণহত্যা চালিয়ে শেখ হাসিনা ও তার সহযোগীরা ভারতে পালিয়ে গেছে। সেই খুনিদের আশ্রয় দিয়ে ভারত সরাসরি পররাষ্ট্র নীতির সীমা লঙ্ঘন করেছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত 17 ডিসেম্বর পূর্ব ঘোষিত মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন কর্মসূচি জুলাই ঐক্যের ব্যানারে শান্তিপূর্ণভাবে পালিত হয়। রামপুরা ব্রিজ থেকে মার্চ শুরু হলেও বাড্ডা এলাকায় পুলিশের বাধার মুখে পড়ে আন্দোলনকারীরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সম্মান জানিয়ে সেখানেই অবস্থান নেন তারা। জুলাই ঐক্য জানায়, কর্মসূচিতে সাবেক দেশপ্রেমিক সেনা কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। অথচ এই কর্মসূচিকে ঢাকায় কিছু চরমপন্থী গোষ্ঠীর আন্দোলন হিসেবে আখ্যা দিয়েছে মোদী সরকার, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত।
ওয়াজ মাহফিলে বিধিনিষেধ, ইসি ধর্মীয় স্বাধীনতার উপর হস্তক্ষেপ করেছে বলল ইসলামী আন্দোলন। ওয়াজ মাহফিলে বিধিনিষেধ আরোপ করে নির্বাচন কমিশন ইসি ধর্মীয় স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করেছে বলে মনে করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার 18 ডিসেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে বলেন, ওয়াজ মাহফিল বাংলাদেশের সংস্কৃতির অংশ হয়ে উঠেছে। শীতে দেশের প্রায় প্রতিটি গ্রামেই ওয়াজের আয়োজন করা হয়। অনেক আয়োজনের ধারাবাহিক ঐতিহ্য আছে। নির্বাচনের কারণে ধর্মীয় এইসব আয়োজনের উপর বিধিনিষেধ আরোপ করলে স্পষ্টত তা মানুষের ধর্মীয় স্বাধীনতার উপরে হস্তক্ষেপ হিসেবে বিবেচিত হবে, যা এই সরকার ও নির্বাচন কমিশনের ব্যাপারে নেতিবাচক মনোভাব সৃষ্টি করবে। কারণ হিসেবে বিবৃতিতে তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট আমলে মানুষ মন খুলে ধর্মচর্চা করতে পারে নাই। ফেসিবাদের পতনের পরও ধর্ম প্রচারে বিধিনিষেধ আরোপ জনগণ প্রত্যাশা করে না। বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, অধিকাংশ ওয়াজের অরাজনৈতিক চরিত্রের। তাদের ওয়াজের শতভাগ রাজনীতি মুক্ত ধর্মীয় আলোচনা। যেসব সম্মানিত বক্তার রাজনৈতিক পরিচয় ধারণ করেন তারাও দাওয়াতি মেজাজের কারণে ওয়াজের মধ্যে রাজনৈতিক আলাপ আনেন না। তারপরও নির্বাচনকে সামনে রেখে ওয়াজের উপরে বিধিনিষেধ আরোপ করা কোনো যৌক্তিক সিদ্ধান্ত না।